আজ বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফাপত্র জমা দেবেন অখিল গিরি। মন্ত্রিত্ব চলে যাওয়া নিয়ে তার কোনো রকম দুঃখ নেই। মন্ত্রিত্ব হারানোর পর টিভি9 বাংলায় এক্সক্লুসিভ তিনি মানে অখিল গিরি কোনো আধিকারিকের কাছে রাজনৈতিক জীবনে ক্ষমা চাইনি, ক্ষমা চাইতে হলে মুখ্যমন্ত্রীর কাছে চেয়ে নেব। এক্সক্লুসিভ টিভি9 বাংলা এক্সক্লুসিভ অখিল গিরি শোনাবো। একদম প্রথমেই একটা প্রশ্ন করব, অনুতপ্ত হচ্ছেন না যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো বলার পরে? যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাজপুর জলদার ওই মুখটাতে কিছু দোকানদারদের অস্থায়ীভাবে তাদেরকে পুনর্বাসন দেওয়ার ক্ষেত্রে বন দপ্তরের আধিকারিকের সাথে এবং গ্রামবাসী পুলিশ প্রশাসন, সেই পরিস্থিতিতে আমি উত্তেজিত হয়ে যে কথাটা বলেছি বন আধিকারিককে, সেটার জন্য আমি তো অনুতপ্ত। নারীদের অসম্মান করার মতন কোনো আমার ইচ্ছা নেই, কিন্তু কোনো মতেই নেই। কিন্তু ঘটনাচক্রে রেঞ্জ অফিসার মহিলা, উনি গ্রামবাসীদের গুন্ডা বলছেন সামনেই, ভিডিও দেখা গেছে, এবং বদমাস বলছেন। সবথেকে বেশি পরিস্থিতিটা জটিল হয় রাত্রিবেলা যখন প্রাকৃতিক দুর্যোগ চলে, বুধবার রাত্রে, তখনই উনি তার বন দপ্তরের লোকদের নিয়ে রাত 11:30টার সময় দোকানের সমস্ত জিনিসপত্র কেটে দেয়, করাত দিয়ে বাঁশ টাঁশ সব কেটে দিয়ে জিনিসপত্র সব ফেলে দেয়। তখন গ্রামবাসীরা তাদের তাড়া করে, সেখান থেকেই পরিস্থিতিটা খুব জটিল হয়ে যায়। আপনার কিছু একটা ভুলের জন্য মন্ত্রিসভা থেকে আপনি হাতছাড়া হয়ে যাচ্ছে বা মন্ত্রিত্ব ছেড়ে দিতে হচ্ছে? মন্ত্রিসভা থেকে চলে যাচ্ছি তার জন্য আমার কোনো ক্ষোভ নেই, দুঃখ নেই। মন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছি আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার দুঃখটা যে আমার নিজের মানে ওই যে কথাটা আমি বলে ফেলেছি উত্তেজনাবশে, তখন এই কথাটার জন্যে আমি অনুতপ্ত। কিন্তু আমি মন্ত্রিসভা থেকে আমাকে দল যখন নির্দেশ দিয়েছে, এবং আমাকে দল এইভাবেই বলেছে যে সুব্রত বক্সী রাজ্য সভাপতি, যে টিভিটা মানে ইলেকট্রনিক্স মিডিয়া সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী সারাদিন ধরে দেখেছেন, তারপরেই তিনি নির্দেশ দিয়েছেন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য। 3 বছর মন্ত্রী হয়েছিলাম, ওই মন্ত্রিত্ব নিয়ে আমার কাছে কোনো বড় ব্যাপার নয়। ওই মন্ত্রিত্ব ছিলাম না, বিধানসভায় সদস্য ছিলাম। আমি মনে করি যে আমি পাবলিকের কাজ করতে গিয়েছি, ওখানে অসহায় মানুষদের জন্য কাজ করতে গিয়েছি, হয়তো কোথাও ভুল হয়েছে, তার জন্য মন্ত্রিত্ব চলে গেছে। ওটাতে আমার কাছে কোনো ব্যাপার নয়। ওটা যে বন আধিকারিক ছিলেন, যে রেঞ্জ অফিসার ছিলেন, তার কাছে ক্ষমা চাইবেন, তাকে ফোন করবেন? ওটাতে কোনো প্রশ্নই নেই। ক্ষমা ওর কাছে, কোনো আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই, সেটা আমি ক্ষমা চাইব না। আমার কথাবার্তা আচরণে মন্ত্রিসভার কোনো কালিমালিপ্ত বা সরকারের উপর কোনো কালিমালিপ্ত এবং আমার দলের উপর যদি কোনো খারাপ কাজ, সেটা জনগণের কাছে যদি খারাপ লাগে, তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমি ক্ষমা প্রার্থী হয়ে চিঠি লিখছি। ওইভাবেই চিঠিটা লিখছি, মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থী। আমি কোনো আধিকারিকের কাছে ক্ষমা কোনো দিনই চাইব না, তাতে আমার যা হয় হবে। কোথাও কারোর বিরুদ্ধে ক্ষোভ বা কারোর বিরুদ্ধে রাগ বা অভিমান কিছু কি রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে? না, আমার কারোর বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, দুঃখ নেই, অভিমান নেই। আমি মনে করেছি যে আমার ভুল হয়েছে, আমি সে শাস্তি মাথা পেতে নিলাম। যেমন তিনি বলেছেন জননেতারা বিবেকবান হন, মানবিকতা আপনাদের বাড়ুক, তেমন সরকারি কর্মচারীদেরও মানবিকতা বিবেকবান হওয়া উচিত, দেখা উচিত। ওই জায়গাটা, যে জায়গাটাতে আমি অস্থায়ীভাবে দোকানদারদের সরিয়ে আনছি, যদিও বন দপ্তরের ওটা জায়গা, তাহলেও এটা মানবিকতার খাতিরে আমি মনে করি যে ওই লোকেদের অস্থায়ীভাবে ওদের পুনর্বাসন সেই জায়গায় দেওয়া উচিত। এখানে বন দপ্তরের কোন আধিকারিকের কি আছে, কি দুর্নীতি আছে, আপনি সেটা জানেন, বিধানসভায় ফাঁস করে দেবেন। সেই দুর্নীতিটা কি হয়েছে বলবেন? পরিস্থিতি ভালো হলে নিশ্চিত আমি জানাবো। আমার ভিডিও রেকর্ডিং আছে, যারা গ্রামবাসীরা বলেছে ওদের রেকর্ডিং করা আছে, সেই রেকর্ডিং সমেত মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবো। বন দপ্তরের কর্মীরা যে টাকা নিয়ে দোকান বসিয়েছে, সেটা আমি নিশ্চিতভাবে জানিয়ে দেবো। কোথাও গিয়ে কি একটু মন খারাপ হচ্ছে? ওই মন্ত্রিত্ব, ওই মন্ত্রিসভা, মন তো খারাপ হবেই একটু, কিন্তু পরিস্থিতি মানিয়ে নিতে হবে, মানিয়ে নিয়ে আবার আগামী দিনে চলতে হবে। আপনাদের শোনাচ্ছিলাম এক্সক্লুসিভ অখিল গিরি, টিভি9 বাংলা এক্সক্লুসিভ। এবার জানাবো আপনাদের অখিলের ইউটার্ন। কেন ইউটার্ন বলছি, তার কারণ আজই মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফা দেবেন অখিল গিরি। বিধানসভা যাওয়ার পথে গাড়ি ঘুরিয়ে তিনি বিধায়ক হোস্টেলে ফিরে গেলেন।
গান্ধী মূর্তির সামনে থেকে গাড়ি ঘুরিয়ে নেন অখিল গিরি। এই মুহূর্তের অন্যতম বড় গুরুত্বপূর্ণ আপডেট। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সৌরভ, গাড়ি ঘুরিয়ে নেওয়ার কারণ কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, আলাদা করে এখনো পর্যন্ত কোনো কারণ জানা যায়নি। তিনি গান্ধী মূর্তি পাদদেশ পর্যন্ত এসে তারপরে বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়ান, হয়তো কোনো ফোন বা কোনো নির্দেশের অপেক্ষা করছিলেন, তারপরে তিনি গাড়ি ঘুরিয়ে চলে যান। এমনটা হতে পারে যেমনটা তিনি আমাদের সাংবাদিক অরিত্রকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, যে তিনি অধিবেশনে আজকে যোগ দেবেন না, সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তার পদত্যাগপত্র জমা দিয়ে চলে আসবেন। সেক্ষেত্রে আমরা সকালবেলা থেকেই রয়েছি বিধানসভায়, মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত বিধানসভায় আসেননি। হয়তো মুখ্যমন্ত্রী আসার জন্য তিনি অপেক্ষা করছেন, মুখ্যমন্ত্রী বিধানসভায় এলেই তিনি বিধানসভায় আসবেন এবং পদত্যাগপত্র দেবেন। শুভজিৎ, এই গোটা ঘটনা নিয়ে দুটো পার্টে আমরা কথা বলতে পারি। এক হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন যে আরাবুল ইসলাম প্রথম তৃণমূল কংগ্রেসের শাসনে প্রথম তৃণমূল নেতা যিনি গ্রেপ্তার হয়েছিলেন, এবং তারপরে একজন মন্ত্রীকে সরিয়ে দেওয়া হলো আধিকারিকের বিরুদ্ধে, একজন মহিলা আধিকারিকের বিরুদ্ধে অশালীন আচরণ করবার জন্য। এটাই রাজধর্ম পালন। তৃণমূল কংগ্রেস এই বার্তাটা দিচ্ছে, এই রাজধর্ম পালনের বার্তা। অন্যদিকে অখিল গিরিকে নিয়ে এর আগেও কিন্তু অস্বস্তি দানা বেঁধেছিল, যেমনটা তুমি জানো। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে তিনি রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্য করেছিলেন, কিন্তু সেই সময় সাময়িক ভৎসনা দিয়েই বিষয়টা মিটে গিয়েছিল একেবারে। আরও একটি মত আছে যে সম্প্রতি যে নির্বাচন হয়েছে সেখানে কিন্তু কাঁথিতে খুব ভালো ফলাফল হয়নি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অখিল গিরির ওপর দল আগে থেকেই কিন্তু একটা বিরূপ ধারণা তার প্রতি ছিল। তার সঙ্গে যুক্ত হয়েছে এই যে দুর্ব্যবহার কাণ্ড, এবং তার ফলেই কিন্তু এই ঘটনা। সব মিলিয়ে আজকে ইস্তফা দিতে চলেছেন অখিল গিরি, এবং মুখ্যমন্ত্রীর হাতেই তিনি ইস্তফা দেবেন। শুভজিৎ, ধন্যবাদ সৌরভ। আমি কথা বলছিলাম আমার সহকর্মী সৌরভ গুহর সঙ্গে। অন্যদিকে জল ছাড়ার পরিমাণ আরও কমিয়ে দিয়েছে ডিভিসি। 49,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি, 43,000 কিউসেক হারে জল ছাড়ছে পাঞ্চেত, 6,000 কিউসেক হারে জল ছাড়ছে মাইথন। দুর্গাপুর থেকে জল বেরোনোর পরিমাণও কমেছে। আমতা উদয়নারায়ণপুরে এখনও উদ্বেগের পরিস্থিতি রয়েছে। আরামবাগ খানাকুলের বেশ কিছু অংশ ভাসছে। প্লাবনের আশঙ্কা বর্ধমানের দামোদর লাগোয়া তল্লাটে। জল ছাড়ার পরিমাণ আরও কমিয়ে দিয়েছে প্লাবনের আশঙ্কা করে ডিভিসি। জল ছাড়ার পরিমাণ আরও কমিয়ে দিয়েছে ডিভিসি। 49,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি, 43,000 কিউসেক হারে জল ছাড়ছে পাঞ্চেত, 6,000 কিউসেক হারে জল ছাড়ছে মাইথন। আপনাদের আলাদা আলাদা তিনটি ভিজুয়ালস আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। দুর্গাপুর, পাঞ্চেত এবং মাইথন ব্যারেজ। দুর্গাপুর ব্যারেজ, পাঞ্চেত ড্যাম, মাইথন ড্যামের সেই ছবি আপনারা দেখছেন। দুর্গাপুর থেকে জল বেরোনোর পরিমাণও কমছে। আমতা উদয়নারায়ণপুরে এখন উদ্বেগ রয়েছে। আরামবাগ খানাকুলের বেশ কিছু অংশ প্লাবিত। প্লাবনের আশঙ্কা বর্ধমানের দামোদর লাগোয়া তল্লাটে। জল ছাড়ার পরিমাণও আরও সেখানে কমিয়ে দিয়েছে ডিভিসি। ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় কিছুটা হলেও স্বস্তি পশ্চিম বর্ধমান থেকে পূর্ব বর্ধমান বা দামোদরের নিম্ন উপত্যকা এলাকাগুলি। অর্থাৎ বন্যার একটা যে আশঙ্কা ছিল তা কিছুটা হলেও কমতে পারে। যদিও 1,20,000 যে কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল তা কমে এই মুহূর্তে ডিভিসি প্রায় 75,000 কিউসেক এসে নামিয়েছে। পাঞ্চেত জলাধার থেকে 69,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে, আর মাইথন থেকে জল ছাড়া হচ্ছে 6,000 কিউসেক হারে। অর্থাৎ মাইথন থেকে যে জল ছাড়ার পরিমাণ, সেই পরিমাণ কিছুটা হলেও অনেকটাই কম এবং স্বাভাবিকের দিকে। বিদ্যুৎ উৎপাদনের জন্য এটুকু জল তাদের ছাড়তেই হয়, এটা সারা বছরই ছাড়তে থাকে। কিন্তু যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে পাঞ্চেত ড্যাম এখনও পর্যন্ত তাদের যে জল ছাড়া পরিমাণ তা অর্ধেক নিয়ে এলেও কিন্তু যে জল ছাড়ার পরিমাণ বা জলের যে ভয়ঙ্কর রূপ তা দামোদরকে প্রায় ভাসিয়ে দেওয়ার মতো অবস্থায় রয়েছে। এবং যেহেতু ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের কম, তাই তেনুঘাট থেকে জল ছাড়লেই পাঞ্চেতকে কিন্তু জল ছাড়তেই হয়। কারণ পাঞ্চেত ড্যামের যে বিপদ সীমা তা হচ্ছে 420 একর ফিটের মতো, এবং মাইথন ড্যামের হচ্ছে 490 একর ফিটের মতো। অর্থাৎ বিপদ সীমা যখনই হয়, যখনই চলে আসে জল, তখনই কিন্তু ডিভিসি কর্তৃপক্ষ জল ছাড়ে। আর এই মুহূর্তে জল ছাড়া হচ্ছে। একদিকে যখন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নবান্ন আশঙ্কা প্রকাশ করছে এই পরিমাণ জল ছাড়া হলে বন্যা হতে পারে, তখন এই ভয়ঙ্কর সুন্দর রূপ দেখতে আবার অনেক পর্যটকরাই ছুটে ছুটে আসছেন। কেউ আসছেন কলকাতা থেকে, যদিও তারা এটাও বলছেন এই রূপ তারা কখনো দেখেননি। এটা যেমন সুন্দর এবং এই আশঙ্কা তারা করছেন,
যে এই জল ছাড়ার ফলে বন্যা হতে পারে, প্লাবিত হতে পারে নিম্ন উপত্যকা এলাকা বা দামোদরের নিম্ন উপত্যকা এলাকা, সে নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করছেন। কিন্তু তার পাশাপাশি তারা আসছেন এই দৃশ্য দেখতেও। পাঞ্চায়েত থেকে ক্যামেরায় নীলাদ্রি শেখর পালের সঙ্গে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, TV9 বাংলা। দুর্গাপুর ব্যারেজের সর্বোচ্চ জলস্তর থাকার কথা 211.5 ফিট, আর এখন দুর্গাপুর ব্যারেজে সেই সর্বোচ্চ জলস্তর রয়েছে। ঝাড়খণ্ডে বৃষ্টির ফলে জল ছাড়া হয়েছিল মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে, সেই জল এসে পৌঁছেছে দুর্গাপুরে। যদিও ঝাড়খণ্ডে বৃষ্টির পরিমাণ কমেছে এবং জল ছাড়ার পরিমাণও ডিবিসি কমিয়েছে, কিন্তু দুর্গাপুর ব্যারেজে গতকাল থেকে প্রায় 1 লক্ষ কিউসেকের বেশি হারে জল ছাড়া হচ্ছে। গতকাল রাতে 1,32,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল, সেই জল ছাড়ার পরিমাণ আজ সকাল 8টা থেকে কিছুটা কমানো হয়েছে। 1,16,000 কিউসেকের মতো জল ছাড়া হচ্ছে। ছবিটা দেখাতে বলবো কিভাবে জল যাচ্ছে, যেন সমুদ্রের গর্জন। সমুদ্রের পাড়ে আমরা যেরকম সমুদ্রের ঢেউয়ের গর্জন দেখি, সেরকম ছবি দেখা যাচ্ছে দুর্গাপুর ব্যারেজে। এই জল যখন হুগলির খানাকুল এবং হাওড়ার উদয়নারায়ণপুর আবদায় পৌঁছাচ্ছে, তখন সেখানে কিন্তু বানভাসী হচ্ছে। এই জল দুর্গাপুর থেকে ওই জায়গায় পৌঁছাতে 18 থেকে 20 ঘন্টা সময় লাগে। অর্থাৎ গতকালের জল আজ পৌঁছাবে এবং আজকের জল আগামীকাল পৌঁছাবে। এই জল এবং বৃষ্টির জমা জল, এই দুয়ে মিলে বানভাসীর আশঙ্কা হাওড়া এবং হুগলিতে। দুর্গাপুর থেকে ক্যামেরায় সোমনাথের সঙ্গে জয়ন্ত, TV9 বাংলা। অন্যদিকে আরামবাগ মহকুমায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। ডিভিসির ছাড়া জলে খানাকুলের আরও বেশি এলাকা জলমগ্ন হয়ে যাচ্ছে। খানাকুলের গ্রামের রাস্তাগুলো ডুবে গিয়েছে। মুন্ডেশ্বরী এবং দামোদর নদের জল অনেকটাই বেড়ে গিয়েছে। এতে পুরসুরার বেশ কিছু এলাকা সেখানে জল ঢুকে বিপদ আরও বাড়িয়েছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি।